চতুর্থ পরিচ্ছেদ আছে সব। ওই তো পেজ নাম্বারটা আবার বলেন তো। আমরা যেটা এখন করতেছি বানতে সেটা 269 পৃষ্ঠা বানতে। অনন্তর ও সমান্তর প্রত্যয় চিত্তবৃত্তির সর্বস্থানে, কিন্তু আশাবন প্রত্যয় শুধু যবনস্থানে। অনন্তর প্রত্যয়ে প্রগুণতা নাই, প্রগুণ ভাব আশাবন প্রত্যয়ের বৈশিষ্ট্য। লোকীয় 47 যবন চিত্তই আশাবন প্রত্যয়। আচ্ছা, অনন্তর ও সমান্তর প্রত্যয় চিত্তবৃত্তির সর্বস্থানে, এটা চিত্তবৃত্তির মধ্যে সর্বস্থানেই বিরাজমান আছে। অনন্তর এবং সমান্তর এটা এদের পর্যন্ত আমরা জানি, কিন্তু আশাবন প্রত্যয় শুধু যবন স্থানে। এই আশাবন প্রত্যয়ের ব্যবহার শুধুমাত্র যবন স্থানে। সব চিত্তবৃত্তির মধ্যে সব জায়গার মধ্যে এটা নাই, শুধু যবন স্থানেই এটা আছে। অনন্তর প্রত্যয়ে প্রগুণতা নাই, অনন্তর প্রত্যয়ে প্রগুণতা নাই। প্রগুণতা মানে বুঝেন? প্রগুণতা তো বানতে এটা ওই বারবার চর্চা সেরকম। প্রগুণতা মানে প্রবৃদ্ধি হওয়া, শ্রীবৃদ্ধি হওয়া, সমৃদ্ধি হওয়া, এটা আর কি প্রগুণতা, ডেভেলপ হওয়া। প্রগুণ ভাবই আশাবন প্রত্যয়ের বৈশিষ্ট্য। এই আশাবন প্রত্যয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানে পূর্বে যেমন ছিল তার থেকে একটু ডেভেলপ হবে, উন্নত হবে। বর্তমান জীবনের যবন স্থানেই আশাবন প্রত্যয় দ্বারা অতীত জীবন পরস্পরা সঞ্চিত কুশলাকুশলের উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন সম্পাদিত হয়। আশাবন প্রত্যয় কর্মে কর্মে প্রত্যয় এবং শুধু প্রত্যয়, কর্মে কর্মে প্রত্যয়। আশাবন প্রত্যয় কর্মে কর্মে প্রত্যয় এবং শুধু যবন স্থানে। উপনিশ্রয় প্রত্যয় কর্মে কর্মে, কর্মে বিপাকে, বিপাকে কর্মে, কালান্তরে ও ভবান্তরে। বিপাক প্রত্যয় বিপাকে বিপাকে। আশাবন প্রত্যয় নামের সহিত নামের প্রত্যয়। ক্ষণধর্মী চিত্তে আশাবন প্রত্যয় বিদ্যমান আছে বলিয়া পুরুষ
বলের পুরুষ বিক্রমের দীর্ঘকাল গঠন ও বর্ধন করিয়া মহৎ ব্যাপার সম্পাদন সম্ভবপর হয়। এ নিয়ে এই জায়গাটা বুঝছো? পান্তে কোনটা উপনিশ্রয় প্রত্যয় কর্মে কর্মে, পর বিপাকে বিপাকে কর্মে, কালান্তরে ভাবান্তরে। লাইনটা বান্তা এটা উপরের লাইনের কথাটা এখানে ওই বর্তমান জীবনের যবনের স্থানেই আঠেবন প্রত্যয় জীবন পরম্পরার সঞ্চিত কুশলের উপস্তম্ভন, উৎপীড়ন, উপভাগ সম্পাদিত হয়। এগুলোই এখানে ওই আসে, তারপরে এগুলো মানে উৎপীড়ন, উপস্থাপন, উপঘাত, অতীত জীবনের সঞ্চিত কুশল গুলো ওই আশীর্বাদ প্রত্যয় কর্মে কর্মে এগুলো এইভাবে বুঝাচ্ছে মনে হয় বানতে, হ্যাঁ, যেগুলো সম্পাদিত হয়। বর্তমান জীবনের যবন স্থানেই আশীবন প্রত্যয় দ্বারা অতীত জীবন পরম্পরা সঞ্চিত কুশলাকুশলের উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন সম্পাদিত হয়। এদূর পর্যন্ত বুঝছেন না? বুঝেন নাই যে? আমি বানতে এখানে অতীত জীবনের মানে সঞ্চিত কুশল কুশল কর্মগুলো এই বর্তমান জীবনের যৌবনের স্থানে মানে এই যে আশীর্বাদ প্রত্যয় হয়ে উপস্তম্ভন, তারপর উৎপীড়ন, উপঘাতক মানে এগুলো সম্পাদন করে। বুঝেন নাই না? এটা একটু করে বুঝি। হ্যাঁ, এনে যেটা বুঝছো বলো। ভান্তে এখানে যেটা বলছে যে যবনের স্থানে গিয়ে কিন্তু আমাদের মানে কুশলাকুশলটা সবটা হয় যবনের স্থানে গিয়েই। তো আমরা যবনের স্থানে গিয়ে যখন মানে ভালো হোক বা মঙ্গল হোক বা তাই অন্য করি না কেন, যদি আমি অকুশল চিত্ত করি, সেটা যদি আমার যদি অতীত জীবনের যদি কোনো সংস্কার থেকে থাকে, মানে অকুশলটাকে কিন্তু আরো শক্তিশালী করে দিবে। যদি আমি কুশল কাজ করি, সেই সময় যবনের স্থানে গিয়ে যদি আমার অতীতের যদি অকুশল থাকেও, তবে সেটা কুশলটা মানে এই শক্তি মানে অকুশলটা আসতে দিবে। বাকিরা একটু ইয়া করেন, কুশলটাই বাকিরা একটু মিউট করে দেন সবাই। হ্যাঁ, তো এটা মানতে মানে এটাই আর কি। অর্থাৎ যেটা আমি বর্তমানে যে কাজটা করব যবনের স্থানে গিয়ে যে চিত্রটা উৎপন্ন করব, সেটা কুশল হোক বা অকুশল হোক, যদি আমি অকুশল চিত্ত যদি উৎপন্ন যবনের স্থানে গিয়ে, তাহলে আমার যদি অতীতের করা যদি অকুশল কোনো সংস্কার থাকে, সেই অকুশল সংস্কারটা এই মানে এই জন্মের মধ্যে আমার ওই সংস্কারটা ওইটার সাথে যুক্ত হয়ে সেটা আরো বেশি শক্তিশালী করে দিব ওই অকুশল চিত্তটা। হয়তো বা আমার এখন একটা রাগচিত্ত উৎপন্ন হলো, আমার অতীতেও সেরকম একটা এই বা অতীতেও ওরকম একটা রাগচিত্ত বা ছিল, সেটা কিন্তু দুটোটা একসাথে যুক্ত হয়ে সেটা আরো শক্তিশালী করে দেয়। এটা হচ্ছে যে মানে অকুশলটি কুশলের সাইডেও হচ্ছে যে এরকম মানে একটা যে হচ্ছে উপস্তম্ভন, পীড়ন আর হচ্ছে যে উপঘাত। অমিতা বুড়ো বুঝছেন আশা করি। উপস্তম্ভন হচ্ছে যে আমার কর্মকে আরো শক্তিশালী করে, আর অতীত কর্মের ফলকে মানে বাধা দেয়। অর্থাৎ আমি যদি অতীত কর্মে যদি আমি যদি কোনো অকুশল করেছি বা এই ইয়াতে আমি যখন কুশল করি, তখন আমার এই কুশলটার ওই মানে উৎপন্ন হতে দিবে না বা সাহায্য দিবে না, মানে উৎপীড়নে সেটা বাধা দিবে।
তাহলে অমিতাপূর্ব যেটা বাট বুঝছেন উপঘাত এই লাইনে সেটা এটার জন্য আমরা একটা বই পড়ছিলাম, আপনাদের মনে আছে? এই বিষয়টা বোঝার জন্য উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন এটা বোঝার জন্য আমরা একটা বই পড়ছিলাম অতীতকালে, মনে আছে? কর্মতত্ত্ব নামক একটা বই একটা পড়ছিলাম। চ্যাপ্টার কর্মতত্ত্ব নামক একটা বই পড়ছিলাম আমরা। হ্যাঁ, মানে অল্প পড়া গেছিল আর কি মনে হয়। এর নাম এটা শুধু ওই এতে কর্মতত্ত্বের 4টা পড়ছিলাম আর কি, আর সবগুলো পড়ছি না। হ্যাঁ, এটা পঞ্চম পরিচ্ছেদের মধ্যে ওই যেটা আরগুলো আছে আর কি, বৃত্তি মুক্ত চিত্রের মধ্যে হ্যাঁ, উপস্তম্ভক, তারপর উৎপীড়ক, উপঘাতক এগুলো পড়ছিলাম। এগুলো তাহলে জানেন তো না? উপস্তম্ভন সম্পর্কেও জানেন, উৎপীড়ন সম্পর্কেও জানেন, উপঘাতন সম্পর্কেও জানেন। তো এগুলো জানলে তাইলে ওটা বুঝতে অসুবিধা নাই। হ্যাঁ, মানে আশাপন প্রত্যয় হ্যাঁ, উদ্ভাবন স্থানে কিভাবে কাজ করে এটা। ঠিক আছে এনি, ধন্যবাদ, তুমি মনে রাখছো সুন্দর করে। খুব সুন্দর একটা বিষয়, এটা মজার একটা বিষয়। মানে আমাদের প্রথম দিকের গুলো পড়লে মনে হতে পারে যে শুধুমাত্র যবনের মধ্যে ওই চিত্তেরই ডেভেলপ, উন্নতি এই যবন স্থানে হয়, অন্য কোনো ব্যাপার এখানে নাই, এরকমটা আমাদের প্রথম লাইনগুলো পড়লে এরকম মনে হওয়ার কথা, কিন্তু এরকম না। ওই যবন স্থানের মধ্যে আমার অতীতে, আমি এখন বর্তমানে যে যবনে আছি সেটা আমার কুশল চিত্ত। আমরা এর আগে পড়েছি কুশলে কুশলে আশাবন প্রত্যয় হয়, এই কুশলে কুশলে। তাহলে আমার অতীতের যদি কুশল হয়, তখন এখানে এসে এই যবনস্থানে এসে এটা উপস্তম্ভন হবে, আরো সাপোর্ট দেবে বর্তমানের এই কুশলটাকে। তাহলে আমার অতীতের কুশলটা বর্তমানের এই কুশলকে সাপোর্ট দিল, তখন এটা উপস্তম্ভন আকারে এর সাপোর্ট দিয়েছে। কাকে? এই যবন চিত্তকে। আর যখন আমার অতীতের অকুশল থাকে, তখন এটা উৎপীড়ক হবে। এই কুশলটা অতীতের অকুশলের জন্য এটা উৎপীড়কের কাজ করবে। উপস্তম্ভন আর একটা কি উপঘাতন, মাঝে মধ্যে এটা এই কুশলটা অত্যন্ত শক্তিশালী হলে উপঘাতনের কাজও করবে। এটা উভয় সাইড, কুশল এবং অকুশল দুই সাইডের মধ্যেই করবে। আমাদের এই অতীত পরম্পরা সমস্ত বিষয় এইভাবে এই চিত্তের মধ্যে এসে যুক্ত হয় বলেই, এভাবে এই চিত্তগুলো এভাবে কাজ করতে পারে বলেই আমাদের এই চিত্ত এভাবে ডেভেলপ হয়, উন্নত হয়, আর হতে হতে ওই একটি চিত্তের মাধ্যমেই সম্যক সম্বুদ্ধি জ্ঞান পর্যন্ত অর্জিত করা সম্ভব হয়। নাহলে কখনো এই পুরুষ আকার, পুরুষ বিক্রম এগুলো ঘটানো কখনো সম্ভব হতো না। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানে প্রত্যেকটা চিত্ত যদি এরকম খণ্ডিত অবস্থা হয়, প্রত্যেকটা চিত্তের আলাদা 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 ব্যাপার, আবার তাহলে ওই অতীতের বিষয়গুলো আমার এখানে আবার আসতেছে কিভাবে? এরকম একটা বিষয় আমাদের খুব নিবিড়ভাবে এটা বুঝতে হবে। এটা বুঝতে গিয়ে আমরা চিত্ত একান্তবাদী, ওটা বুঝলেও আবার হবে না, খুব সাবধানে এবং সতর্কতার সহিত এই বিষয়গুলো বুঝতে হবে। মানে আত্মা বুঝে ফেললে আর হবে না, অনাত্মার জায়গায় অনাত্মা ঠিক রাখতে হবে, অনাত্মা বুঝার জায়গায় অনাত্মা বুঝাও ঠিক রাখতে হবে। আবার
এই কর্মরাশি যার যার সুবিধা মতো এইভাবে আবার আমাদেরকে ফল দিয়ে যায়। এবারে বুঝে যাবেন বর্তমান জীবনের যবন স্থানেই আশবন প্রত্যয় দ্বারা, ওই আশবন প্রত্যয় দ্বারা অতীত জীবন পরম্পরা মানে অতীতে যত আমি কর্মসঞ্চিত করেছি ওই কুশলাকুশল কর্মগুলো কোনোটা উপস্তম্ভন আকারে, উৎপীড়ন আকারে, উপঘাতন আকারে সম্পাদিত হয়। যেটা যেভাবে যেটার সঙ্গে যেটা হচ্ছে আর কি, যেটা বিরুদ্ধবাদী হবে সেটা ওই উৎপীড়ন উপঘাতন, আর যেটা সপক্ষীয় হবে উপস্তম্ভন। এভাবে আশবন প্রত্যয় কর্মে কর্মে এবং শুধু যবন স্থানে, কর্মে কর্মে হবে শুধুমাত্র যবন স্থানের মধ্যে, এটার মানে কার্য পরিচালিত হয়, অন্য জায়গাতে না। অন্য জায়গা বলতে আবার কোনটা? আমরা চিত্তবৃত্তির মধ্যে আরো অন্যান্য জায়গা দেখেছি না, ওই জায়গাগুলোতে না, শুধুমাত্র যবন স্থানে। উপনিশ্রয় প্রত্যয় কর্মে কর্মে, উপনিশ্রয় প্রত্যয় আমরা চিনেছি, ওই উপনিশ্রয় প্রত্যয় শুধু কর্মে কর্মে এবং কর্মে বিপাকে, বিপাকে কর্মে, কালান্তরে ভবান্তরে উপনিশ্রয় প্রত্যয়গুলো। আর বিপাক প্রত্যয় বিপাকে বিপাকে, আশবন প্রত্যয় নামের সহিত নামের প্রত্যয়। অবশ্যই আশবন প্রত্যয় তো নামের সহিত নামের ব্যাপার, এখানে অন্য কিছু না, রূপের সঙ্গে কোনো রকমের ব্যাপার নাই, নামের সহিত নামের প্রত্যয়। আচ্ছা, যে কথাটা বোঝানোর জন্য মানে আমাদেরকে এখানে আলোচনা করা হয়েছে, এটা এখানে লেখা আছে। ক্ষণধর্মী চিত্তে, ক্ষণধর্মী চিত্ত বলতে কি বুঝেন অমিতা বড়ুয়া? ক্ষণধর্মী বলতে যে ক্ষণে মানে আমার চিত্ত জ্যোতিষী উৎপন্ন হবে, এটা এটা হবে কিনা? উপাসক পুতুল বাবু বলেন, মানে ক্ষণধর্মী চিত্ত বলতে আপনি কি বুঝেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এনে বিস্তারিত করে বলো তো ক্ষণধর্মী চিত্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে? এনে মিউট করা। বান্দে ক্ষণধর্মী চিত্ত হচ্ছে যে অর্থাৎ যে চিত্তটা উৎপন্ন হয়েছে, মানে উৎপন্ন হওয়ার মানে একটু টিকে থাকার যে স্বভাবটা, ওইটাই হচ্ছে যে ক্ষণধর্মী। লাভলি বড়ুয়া কি বুঝছেন বলেন তো? ক্ষণধর্মী চিত্ত হলো অল্প সময় এক চিত্ত বা এক উৎপন্ন হয় আবার পরক্ষণে ধ্বংস হয়ে যায়, ওইটাই হচ্ছে ক্ষণধর্মী চিত্ত। ঠিক আছে, এই কথাটা এখানে বলার কারণ হচ্ছে যে ওই যে আমি কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করলাম, প্রতি ক্ষণে ক্ষণেই তো চিত্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, তাইলে এই ক্ষণধর্মী চিত্তের মধ্যে আবার এগুলোর সংযোগ সংযোজন এগুলো কিভাবে সম্ভব, কিভাবে কি, হ্যাঁ এই জায়গাটা বোঝানোর জন্য ওটাও বুঝতে হবে যে এটা খুব ক্ষণধর্মী। ক্ষণধর্মী মানে ক্ষণকাল মাত্র, এর যে মুহূর্তে উৎপত্তি তারপর মুহূর্তে এটা শেষ। এই ক্ষণধর্মী চিত্তে আশবন প্রত্যয় বিদ্যমান আছে বলিয়া, বলো বলতে ক্ষণধর্মী এটা মানে যেটা ওই যে মানে উৎপত্তি স্থিতি আর ভঙ্গ,
মানে হ্যাঁ ওই এখানে একটা ওই স্থিতিকোণ একটা সময়টা পাইছিলাম। পর্যন্ত হচ্ছে যে ওইটা কি মানে এই মানে খনিধর্মী, হ্যাঁ ওইটাই স্থিতি, উৎপত্তি স্থিতি ভঙ্গ। উৎপত্তি স্থিতি ভঙ্গ, হ্যাঁ হ্যাঁ এটা ওই ক্ষণ স্থিতি ওই এইটা হবে যেখানে মনে হয় উৎপন্ন স্থিতি। হয়েছে আবার তার পরক্ষণে এদের নাই, আর ধ্বংস হয়ে গেছে না। নাই আর, ক্ষণধর্মী হ্যাঁ বলতে বোঝানো হয়েছে হ্যাঁ হ্যাঁ। ওটা তো আর কিছুই নাই, ওটার কোনো আশকেশ লতা পাতা কোনো কিছুই আর নাই। কিন্তু বলা হচ্ছে যে এখানে ওই এর পরবর্তীতে লাইনগুলো বুঝতে হবে এখন। ক্ষণধর্মী চিত্তে আশাবন প্রত্যয়, এই আশাবন প্রত্যয় বিদ্যমান আছে বলিয়া, হ্যাঁ এই আশাবন প্রত্যয়ের বিদ্যমানতা আবার এখানে স্বীকার করা হয়েছে। এটাই, হ্যাঁ বিদ্যমান আছে বলিয়া পুরুষ বলের, পুরুষ বিক্রমের, পুরুষ বিক্রম পুরুষ বলের এগুলো বলতে কি কি বুঝবে এনি? ভান্তে আমি কথাটা বুঝতে পারি নাই, নেটে এর সমস্যা পরের করেছিল। লাইনের আমার নেটে সমস্যা নাকি? না আমার মানে সাউন্ড ঠিক করে আসেনি কারণে। পুরুষ বলের পুরুষ বিক্রমের, এটা বলতে কি বুঝো? ভান্তে এটা কি বোঝাচ্ছে, অর্থাৎ যেটা আমরা দেখেছি মানে আশাবন চিত্তের মানে আশাবন প্রত্যয়ের মাধ্যমে হুম মানে আমাদের এই পূর্বের চিত্তের মানে যে সমস্ত শক্তি বা যে সমস্ত জ্ঞানটা অর্জন করেছে সেটা পরের চিত্তের মধ্যে মানে পরের চিত্তের মধ্যে সেই শক্তিটা মানে এই যে শক্তিটা দিয়ে দিয়েছে, তাই মানে ওই ক্ষেত্রে তখন সেটার কারণে তখন আমাদের ইচ্ছাটা আরো বেশি বেড়ে যায় না, ওইটার থেকে ওইটা শক্তি পেয়ে এরপর আরো সেটা ইচ্ছা শক্তিটা আরো বেশি প্রবল হলো, হুম তারপর পুনরায় আমরা আবার সেটা করি। হুম ঠিক এই আছে, বোঝাচ্ছে। হ্যাঁ ঠিকঠাক মতোই বুঝছো। মানে এখানে পুরুষের শক্তি ওরকম কোনো বিষয় না। পুরুষ আকার মানে হচ্ছে যে মানে ওই শক্তিটাকে ক্রমে ডেভেলপ করার যে প্রক্রিয়া, ওটাকে বোঝানো হচ্ছে পুরুষ আকার ক্রমান্বয়ে শক্তিশালী করে তোলা। পুরুষ বিক্রমটা কি? বিক্রম বলতে একেবারে তুঙ্গে উঠা, শক্তির তুঙ্গে উঠা, শক্তিশালী মানে শক্তির চরম আকার ধারণ করা। আমাদের ওই বীর বিক্রম বলে মানতে, বীর বিক্রম বলে না ওরকম, মানে বীর বিক্রম কাকে বলি আমরা? যে বীরদের মধ্যে সবচেয়ে যিনি তুঙ্গে থাকেন, সেরা স্থানে থাকেন, হ্যাঁ ওনাকে আমরা বীর বিক্রম বলি না, এরকম। এই বিক্রম হচ্ছে যে পুরুষ বিক্রম। কোথায় গেল? পুরুষ বিক্রমের দীর্ঘকাল গঠন ও বর্ধন করিয়া, দীর্ঘকাল গঠন ও বর্ধন করিয়া মহৎ ব্যাপার সম্পাদন সম্ভবপর হয়। এটা ক্রমান্বয়ে এভাবে আমাদের অতীত পরম্পরা চিত্তগুলো এই যবনস্থানে আমাদেরকে ওই উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন আকারে সহযোগিতা করে বলিয়া, আশাবন প্রত্যয়ের মাধ্যমে করে বলিয়া এগুলো আমাদের দ্বারা সম্ভব হয়। আমরা যখন প্রথম বই পড়ছিলাম, প্রতি মুহূর্তের মধ্যে বই পড়তেছি, এগুলো প্রত্যেকটা চিত্ত আলাদা আলাদা, তাহলে আগের বিষয়েও আমরা এখনো পর্যন্ত এগুলো মনে রাখি বা এবং প্রতি মুহূর্তের মধ্যে আমাদের এই জ্ঞানের পরিধি ক্রমে বেড়ে উঠতেছে। কিসের কারণে? এটা এই আশাবন প্রত্যয়ের কারণ, এটাই বলা হচ্ছে এখানে। হ্যাঁ এমনকি বুদ্ধত্বও এই আশাবন প্রত্যয় লব্ধ প্রগুণতা দ্বারাই লাভ হয়। এই বুদ্ধত্ব লাভও এটা এই আশাবন প্রত্যয়ের দ্বারাই লাভ হয়।
সাতিপাট্টানাং ভাবেতি সম্পাধানাং ভাবেতি সাম্মাদিট্টি ভাবেতি ইত্যাদি ভাবেতি শব্দ দ্বারা যবনস্থানে পুনঃ পুনঃ দীর্ঘকাল ব্যাপী আশেবন বা অভ্যাস করাই বোঝায়। আমরা ভাবেতি বা ভাবনা যে শব্দটা আমরা শুনে আসতেছি, এই ভাবেতি মানে হচ্ছে যে বারবার আশেবন করা, বারবার এটাকে ভাবিত করা, বহুলীকৃত করা, এই কথাটা আমরা বারবার শুনে আসতেছি না এই পর্যন্ত। এটা হচ্ছে যে এই আশেবন থেকে এই ভাবেতি, খুব সুন্দর করে বোঝানো হয়েছে জায়গাটা। তাহলে আশেবন প্রত্যয়ের অনেক গুরুত্ব, এবং এই আশেবন প্রত্যয় ভালো করে বুঝতেও হবে। আবার এটা বুঝতে গিয়ে বারবার আমি একটা জায়গায় সতর্ক করছিলাম, সেটা হচ্ছে যে কোনো রকমেও যেন আবার সেই আত্মার স্বীকৃতি জেগে না বসে, এটাও মানে খেয়াল রাখতে হবে। আত্মা অনাত্মার ব্যবধান তফাৎ, এটা ভুলে গেলেও হবে না। বিষয়টা খুব সূক্ষ্ম, সেভাবেই চিন্তা করে মাথায় রাখতে হবে। উপাসক বিধুভূষণ বড়ুয়া, মিউট খুলতে পারবেন? মোবাইলের মিউট খুলতে পারবেন? পারবেন না? এটা কারো থেকে শিখে নেবেন, মিউট খোলা, মিউট বন্ধ করা। দেখছেন না এখন সবাই মিউট খোলে, মিউট বন্ধ করে। আমাদের অন্য সাউন্ড আসলে তখন আমরা ইয়া করিনি। অন্য ওই আপনার বউ থেকে শিখে নেবেন, বৌমা থেকে শিখে নিয়েন। ঠিক আছে, উপাসক পুতুল বাবু পড়েন 13 নম্বরটা। 13 নম্বর কর্মপরিচয়। চিত্ত প্রয়োগ বা চেতনা দ্বারা সাহায্য করার কর্মপরিচয়। চতুর্থতম পৃষ্ঠায় চেতনা চতুর্শিক বিভ্যস্ত। কর্মপরিচয় দ্বিবিধ: সহজাত কর্মপরিচয় এবং নানাকণিক কর্মপরিচয়। সহজাত কর্মপরিচয়ের প্রত্যয় ধর্ম 89 চিত্তের 89 চেতনা, এবং প্রত্যয় উৎপন্ন ধর্ম 89 চিত্তজরূপ ও প্রতিসন্ধিতে কর্মজরূপ। নানাকণিক কর্মপ্রত্যয়ের প্রত্যয় ধর্ম অতীত জন্ম পরস্পরার লোকীয় 29 এবং লোকোত্তর 4, মোট 33 কুশলাকুশল চেতনা এবং 36 বিপাক চিত্ত ও কর্মজ রূপ, ইহার প্রত্যুৎপন্ন ধর্ম। নানাকণিক কর্মপ্রত্যয়ে এক বিশেষ শক্তি আছে। চেতনা থামিয়ে গেলেও ইহার শক্তি চিত্ত প্রবাহে প্রসন্ন থাকে। যখন যেটি সুযোগ পায় তখন সেটি শ্রুতিচিত্তের পর ব্যক্তি বিশেষ রূপে পরবর্তী ভাবে জন্ম গ্রহণ করে। প্রত্যেক জীব কর্মসভা যেগুলি সুযোগ না পায় সেগুলি নির্বাণ না হওয়া পর্যন্ত চিত্ত প্রতিতে প্রসন্ন থাকে। বান্ধব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। অমিত বড় তো এমনি এটা বুঝে গেছেন না? এনে এক লাইন করে আলোচনা করো।
চিত্ত প্রয়োগ বা চেতনার দ্বারা সাহায্য করাই কর্মপ্রত্যয়। অর্থাৎ আমাদের চিত্ত প্রয়োগ মানে চিত্ত উৎপন্ন হতে কিন্তু আমাদের প্রথমে চেতনায় কিন্তু না, আমাদের কর্মটা তৈরি হতে কিন্তু আমাদেরকে চেতনায় মানে সাহায্য করে, এটাই বোঝাচ্ছে। চেতনার ধারায় কিন্তু অন্যান্য চৈতসিককে মানে চৈতসিককে উৎপন্ন করে আর কি, সেটা শারীরিক হোক বা মানসিক হোক, এটাই বলছে মনে হচ্ছে। চিত্ত প্রয়োগ বা চেতনা দ্বারা চেতনার সাহায্য দ্বারা। করাই হচ্ছে যে কর্মপ্রত্যয়। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন এই একটা লাইন? বন্ধুরা মানতে ওইটা তো হ্যাঁ, চিত্ত মানে যে হঠাৎ কোনো কাজ হয়তো কোনো মানে আমরা চিত্ত বলতে কোনো ওই যে মনস্কার থাকে না, হয়তো কোনো একটা কাজ হয়ে যায়, সেটাতে আমাদের মনোযোগ নেই, চিত্ত নেই, সেখানে কর্মপ্রত্যয় হবে না আর কি, সেটাই বুঝাচ্ছে। মানে কর্ম কি, কর্মকে এখানে আরেকটু ভেঙে বলেছে আর কি। কর্ম মানে হচ্ছে যে চিত্ত, বুঝছেন? এই চিত্ত বা চেতনা দ্বারা সাহায্য করাই হচ্ছে যে কর্মপ্রত্যয়। তাহলে মানে কর্মটা কি জিনিস, এখানে আমরা একবার আবার কর্মকে নতুন ভাবে একটা চিনতেছি। কর্ম মানে ওই চিত্ত, বুঝছেন? এখন ওই কর্মটাই প্রখান্তর কিন্তু চিত্ত নাকি না? আমরা কর্ম কাকে বলতেছি? কর্ম কাকে বলতেছি? চেতনার দ্বারা যে কার্য সম্পাদিত হয় সেটাই চেতনা মানে কাকে বলতেছি? ওই চিত্তকেই চেতনা বলতেছি। প্রকান্তর ঘুরে ফিরে এক জায়গা। কর্ম বললেও আমরা আবার কর্ম এটা আবার কি জিনিস এরকম করে হাতাতোয়া করার দরকার নেই। কর্ম হচ্ছে যে চিত্তগুলো আমরা সম্পাদন করি, এগুলো আবার সুপ্ত আকারে যে সঞ্চিত হয়ে থাকে ওই অবস্থাগুলোকে আমরা কর্ম বলি। আবার এখন যে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ওটাকেও, যে চিত্তগুলো সম্পাদন করতেছি প্রতি মুহূর্তে, ওগুলোও কর্ম। হ্যাঁ, এই জিনিসটা এখানে খুব মানে সহজ বোঝার জন্য। কর্ম প্রত্যয়, চিত্ত প্রয়োগ বা চেতনা দ্বারা সাহায্য করাই হচ্ছে যে কর্মপ্রত্যয়। এক কথায় এটা পুরো বোঝা হয়ে গেছে কিন্তু। তারপরে লাইন এনে বুঝছো? অমিতা বড় বুঝছেন এটা? এক লাইনে কিন্তু পুরো বোঝা হয়েছে যে কি কর্মপ্রত্যয় কাকে বলে। এনে তারপরে লাইন বলতে বলে। তাহলে ওই কর্মপদ্ধতি হলো চিত্ত দ্বারা আমরা কাজ করতে পারি, ওই চৈতসিক দ্বারা কাজ করতে পারি আর কি, বলতে হয় এরকম না? আবার বলেন। চিত্ত দ্বারা এবং চৈতসিক কর্মটা হলো বলতে চিত্ত মাধ্যমে কাজ করতে পারি, আবার চৈতসিকের মাধ্যমে কাজ করতে পারি, সেটা ওরা বলতো চৈতসিক না। অমিতা বড়ুয়া, চেতনা এবং চৈতসিকের মধ্যে তফাৎ ব্যবধান আপনি বর্ণনা করতে পারবেন? চেতনা কাকে বলে, চৈতসিক কাকে বলে? চিত্ত মানে তো এখানে আমরা চিত্ত চৈতসিক যেগুলো আমরা পড়ে আসছি এগুলো চেতনাকে চিত্ত বলা যাবে, চৈতসিকও বলা যাবে। চেতনা আবার কখন চৈতসিক হয়? যেখানে আমরা ইয়াতে চৈতসিক যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব অথবা চিন্তা ভাবনা করে যখন আমার চৈতসিক যুক্ত হবে তখন এটা তো মানে চৈতসিক হিসাবে যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নটা ঠিকঠাক মতো করি নাই, প্রশ্নটা ব্যতিক্রম ছিল। তারপরেও আপনি কিন্তু প্রশ্ন যেরকম ছিল ওই অনুপাতেই কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন। হ্যাঁ, আমি প্রশ্ন করে আবার পরবর্তীতে চিন্তাও করতেছি। উপাসকের বিষয়টা সেখানে না। উপাসকের বিষয়টা হচ্ছে যে উনি চিত্ত এবং চৈতসিকের দুইয়ের মধ্যে পার্থক্য ব্যবধান এটা এখনো মানে কমপ্লিট ভাবে নিতে পারতেছেন না।
এরকম একটা ব্যাপার আছে। আমি বুঝলাম আর কি, নাকি ভুল বুঝলাম কি জানি। উপাসক, আমি কি ঠিক ঠিক বুঝছি? উপাসক পুতুল বাবু, আমি কি ঠিক বুঝছি? না বাবা ঠিক আছে, এনি বুঝছিলাম তাহলে তাই। এই বিষয়টাকে কেন্দ্র করে চিত্ত এবং চৈতসিকের এই দুইটা বিষয়ের ব্যবধান, তফাৎ উপাসক বুঝতে পারার মতো আরো অন্যান্য আমরা অনেকেই আছে এরকম, অনেক সময় আমাদের এগুলো মাথায় কাজ করে না। এটা একটু আলোচনা করো। অনেক পুরনো বিষয় হইলেও দরকার আছে, এটা প্রয়োজন আছে। এনে মিউট করা। ভান্তে চিত্ত, চৈতসিক আর চেতনা, এই তিনটার হ্যাঁ, ভান্তে তিনটার মধ্যে যদি আমরা যদি প্রথমে যদি মানে তিনটা না, তিনটার মধ্যে তো ভান্তে তিনটা না, দুইটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। চিত্ত এবং চৈতসিক এই দুইটা, চিত্ত সম্পর্কে একটা ধারণা, চৈতসিক সম্পর্কে একটা ধারণা, এবং অমিতা বড়ুয়া যে প্রসঙ্গে বুঝে বিষয়টা বলেছে সেটা সম্পর্কেও একটু আলোচনা। আমি ভান্তে খেয়াল করি না কথাগুলা। তাইলে আর কেমনে? তাইলে ওই লাভলি বড়ুয়া খেয়াল করছে। লাভলি বড়ুয়া বলেন তো। বলেন। আমি খেয়াল করিনি, ভাবতে আমিও আসলে অভিধর্ম এমন একটা বিষয়, এটা ভান্তে চেতনা, চেতনা তো সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে তো আমরা চেতনা পাই, হ্যাঁ যেটা একদম মূল চিত্তের মধ্যে আমরা তো চেতনা, এটা মানে আমরা এই যে চেতনা এটা পাইছি। হ্যাঁ আবার চিত্ত তো মানে এখানে সর্বচিত্তের মধ্যে আমরা যেগুলো চিত্ত, তো আমরা তো যেগুলো আমরা এই মানে ইয়া করি, ওগুলো সবগুলো মিলিত চিত্ত, যেমন চেতনা, চেতনা চিত্ত, চিত্ত চেতনা, সেভাবে করে আমাদেরকে ধরে নিতে হবে না বলতে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝছেন, আপনি বিষয়টা বুঝছেন। আমি আর সবার জন্য আরেকবার আলোচনা করতেছি। একটু উদাহরণ দিতে পারেন? হ্যাঁ, দিচ্ছি। চিত্ত হচ্ছে যে চৈতসিকের সমষ্টিগত একটি অবস্থা। ও চিত্ত অনুসারে কোন চিত্ত বলতেছি, ওটাকে আমরা ওই চিত্তের মধ্যে কি কি থাকবে, আমরা চৈতসিকের সম্প্রয়োগ নামক একটা অধ্যায় পড়েছিলাম। কোন চিত্তে কোন কোন চৈতসিকের সম্প্রয়োগ বা সংযোজিত থাকে, এরকম একটা বিষয় আমরা পড়ছিলাম, মনে আছে পুতুল বাবু? ওই চৈতসিকের সংযোজিত অবস্থাকে চিত্ত বলা হয়। এই চিত্তকে আবার প্রখান্তরে আমরা এখানে কর্মও বলতেছি, এবং কর্মও, ওই চিত্তটাই কর্ম। আবার এই প্রত্যেকটা চৈতসিক মূলত 52 প্রকার, এবং চিত্ত স্বভাব একটাকে আলাদা করে যুক্ত করে 53 প্রকার স্বভাব, এরকম একটা কথা আমরা পড়েছিলাম। 52 প্রকার চৈতসিক টোটাল মিলিয়ে আবার স্বভাব হয় 53 প্রকার, চিত্ত স্বভাব সহ 53 প্রকার। আবার এটাও ঠিক যে আমরা প্রতিনিয়ত যেই যেই চিত্তগুলো সম্পাদন করি, এগুলো প্রত্যেকটা এক একটা সংস্কার। নর্মালি মূল 52 প্রকার চৈতসিক হইলেও প্রতিনিয়ত আমরা যেইভাবে যেই জিনিস নিয়ে চিত্তগুলো বানাচ্ছি, ওগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু আবার সংস্কার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সংস্কার, ওগুলো সম্মিলিত হয়ে আবার নতুন নতুন করে আমার চিত্তের নানা কোয়ালিটি পাল্টে দেবে। আমরা রঙের উদাহরণ দিয়েছিলাম। রঙের মনে করেন মূলত 4 কালার থাকে কম্পিউটারের, এখন বর্তমান যে কালারের ব্যবস্থা 4টা কালার থাকে। এই 4টা কালার দিয়ে আপনি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কালার আপনি বানিয়ে ফেলতে পারবেন।
ওটার সঙ্গে ওটা যুক্ত করলে এরকম হয়ে যায়, ওটার সঙ্গে এটা যুক্ত করলে এরকম হয়ে যায়। এই জন্য এই চিত্ত কত রকমের চৈতসিক দিয়ে এভাবে তৈরি হয়, এটা কোনো মানে ধারণা মানে ইয়া নাই, এটা গণে শেষ করতে পারা যাবে না বা বুঝাই শেষ করতে পারা যাবে না। আর পাঠ্যান সম্পর্কে কিছুটা যখন আইডিয়া ধারণা চলে আসবে তখন এই জিনিসটা পুরো বুঝে যাবেন। তাহলে শেষ পর্যন্ত কথা কি দাঁড়ালো, ওই যে চিত্রটা আমি সম্পাদন করতেছি এটাও পরবর্তীকালে কিন্তু একটা চৈতসিক আকার ধারণ করেছে। চৈতসিক মানে কি? স্বভাব ধর্ম। ওটা একটা স্বভাব ধর্ম যখন ধারণ করে ফেলে, একটা স্বভাব যখন ইয়া করে ফেলে, তখন এটাকেও চৈতসিক বলা চলে। বা ওই কর্মটাও প্রক্ষান্তরে কিন্তু একটা স্বভাব ধর্ম, ওটা নির্দিষ্ট একটা সে গুণধর্মতা ও সবকিছু মিলিঝুলে আলাদা একটা আকার ধারণ করেছে, তখন কিন্তু ওটা একটা আলাদা চৈতসিক। ওই 52 প্রকারের গুলো 52 প্রকারের মধ্যে আছে, তবে ওই 52 প্রকারের বাইরে না। ওই চিত্তটাকেও আপনি ওরকম বলতে পারেন। এটা যে কোনো যেটার ভাবটা বেশি আছে ওই নামে আমরা ডাকি। যেমন আমরা এখন বললাম চেতনা, এখানে চেতনার হিসাবে চিহ্নিতকরণের প্রক্রিয়া বেশি থাকায় ওটাকে আমরা তখন সেই মুহূর্তে চেতনা বলি। কিন্তু চেতনা বললে শুধু চেতনা না, ওখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের ওতপ্রোত অবস্থান, ওতপ্রোত জড়িত অবস্থা, এটা আমরা বারবার পড়েছিলাম, মনে আছে? শুধু সেটা নয়, এটা ছাড়াও যে মুহূর্তে যে চিত্তগুলোর সঙ্গে ওই অবস্থাগুলো থাকে, হ্যাঁ, ওটা বলতে গেলে তখন ওটা আছে, ওটা বলতে গেলে ওটা আছে, ওটা বলতে গেলে ওটা আছে, এগুলো সবগুলো একাকার করে এখানে আছে। আবার থাকতে গিয়ে পরিপূর্ণভাবে পরবর্তীতে ওটাকেই পুরো একটা, ওটা সংস্কার ধর্ম বা ওটা একটা স্বভাব ধর্ম বা ওটা একটা চৈতসিক মাত্র। ওই চিত্তকে প্রক্ষান্তরে আবার চৈতসিকও বলা যেতে পারতেছে এই সিস্টেমের মধ্যে মিলে। বিষয়টা এমনিতেই জটিল, তবে এই অল্প আলোচনায় এটা কমপ্লিট হবে আমি মনে করতেছি না। তারপরেও যদি আগের বিষয়ের সঙ্গে এখানে সংযুক্ত করতে পারলে বিষয়টা আশা করি বুঝতে পারবেন বা বুঝেছেন। উপাসক পুতুল বাবু, আসলে কি আপনি বুঝতে পেরেছেন চিত্ত এবং চৈতসিকের মধ্যে যে আলোচনাটা আমরা করলাম এখন? আর অমিতা বড়ুয়ার আলোচনাতে বুঝলাম যে আপনি এটা বুঝতে পেরেছেন, চিত্ত এবং চৈতসিকের এই ব্যবধানগুলো, তফাৎগুলো, বা ওই জায়গাটা আপনি যে পুরো বুঝেছেন, এটা কিন্তু কম কথা না। এই খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো বুঝতে বুঝতেই ক্রমান্বয়ে অনাত্মা জ্ঞান উৎপন্ন হয়। এই ছোটখাটো বিষয় না বুঝলে আমাদের এই মূল জায়গায় পৌঁছা যাবে না। অনিত্য দুঃখ অনাত্মা বোঝা এটা মানে সহজতর হবে না। এই ছোটখাটো জায়গাগুলো বুঝে বুঝে যেতে হবে। যাই হোক, উপাসক পুতুল বাবু, এটা যদিও বা অনেক অতীতের আলোচিত বিষয়, আপনি যে এখন প্রশ্ন করেছেন এটার জন্য আমরা আবার সবাই এটা জিনিসটা ইয়ে করলাম, আবার পর্যালোচনা করলাম, এতে আমাদের সকলের লাভ হয়েছে। সেজন্য সবসময় প্রশ্ন করতে পারবেন। এনে তারপরে যেটা আমরা ইয়ে করছিলাম, হুম, ৬৬তম পৃষ্ঠায় চেতনা চৈতসিকের দ্রষ্টব্য। কর্মপ্রত্যয় দ্বিবিধ: সহজাত কর্মপ্রত্যয় এবং নানাকণিক কর্মপ্রত্যয়। কর্মপ্রত্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বলছে সহজাত কর্মপ্রত্যয়, একটা হচ্ছে নানাকণিক কর্মপ্রত্যয়। সহজাত মানে যে চেতনাটা বা চিত্তের সাথে একই সাথে উৎপন্ন হয়, অর্থাৎ ওটা আমাদের ওই হচ্ছে যে যে প্রতিসন্ধিক্ষণে যে নামরূপ নামের যে সংযোগ ঘটেছিল ওই নামটা প্রক্ষান্তরে কর্ম না? রূপের সঙ্গে যে নামের সংযোগ ঘটেছিল প্রতিসন্ধিক্ষণে, ওই প্রতিসন্ধি চিত্তটা প্রক্ষান্তরে কি কর্ম নয়?
অবশ্যই কর্ম। ওটাই সহজাত কর্মপ্রত্যয়। এটা আমরা গতবারে বুঝছিলাম না, আন্ডারলাইন করা ছিল, দেখতেছি এখন এটা পরিষ্কার। হ্যাঁ, সহজাত কর্মপ্রত্যয় অর্থাৎ ওই সহজাত ক্ষণে তখনই আমাদেরকে এটা করে প্রত্যয় আকার ধারণ করেছে কিন্তু তখন। তারপর নানাকণিক কর্মপ্রত্যয়। নানাকণিক কর্মপ্রত্যয় মনে আছে? হ্যাঁ, বলো। নানাকণিক কর্মপ্রত্যয় তো আমরা যেটা ওই যে মানে সব চিত্তগুলা নিয়ে আসছি তো নানাকণিক কর্মপ্রত্যয়ের মধ্যে, যেটা উৎপত্তি ভাব নিয়ে, তাহলে উৎপত্তি ভাব উৎপত্তি ভাব কোনটা? থেকে শুরু করে বলতে অর্থাৎ 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, নির্বাণ, প্রজ্ঞপ্তি সবগুলা নানাকণিক কর্মপ্রত্যয় না? উৎপত্তি ভাব কোনটা? উৎপত্তি ভাব মানে যেটা উৎপত্তি হয়েছে এইমাত্র, মানে যেটা উৎপত্তি হয়েছে এখানে ওটাকে আমরা ওই যে যদি সহজাত প্রতিসন্ধি, কর্মপ্রত্যয় বলতেছি, ওটাই উৎপত্তি ভাব। হ্যাঁ প্রতিসন্ধি, হ্যাঁ ওইটা হচ্ছে উৎপত্তি ভাব। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে যে আমরা পুরো যাবজ্জীবনে প্রবর্তনকালে কর্ম, যা চিত্ত সম্পাদন করি সবগুলোকে একসঙ্গে বলা হয় নানাক্ষণিক কর্ম। কর্ম, ওই নানাকণিক কর্ম নানাক্ষণিক বা কর্মগুলো আবার প্রত্যয় আকার ধারণ করে। প্রত্যয় যখন হয়, প্রত্যয়তা যখন লাভ করে, তখন এটা কর্মপ্রত্যয়। সহজাত কর্মপ্রত্যয়ে প্রত্যয় ধর্ম 89 চিত্তের 89 চেতনা এবং প্রত্যয় উৎপন্ন ধর্ম 89 প্রকার চিত্ত। আবার চিত্তজ রূপ ও প্রতিসন্ধিতে কর্মজ রূপ। নানাকণিক কর্মপ্রত্যয়ে প্রত্যয় ধর্ম অতীত জন্ম পরস্পরালোকীয়। তুমি পরে চলে যাচ্ছ কেন? তো এটা বুঝতেছো যে একটা একটা লাইন করে যাও। সহজাত কর্মপ্রত্যয়ে 89 প্রকার চিত্তের 89 প্রকার চেতনা, অর্থাৎ আমরা যে 89 প্রকার যে মানে চিত্তের কথা বলা হয়েছে, সেই চিত্তের সাথে কিন্তু আবার 89 প্রকার মানে 89 প্রকার আবার চেতনাও, সেটাকে একদিকে চিত্ত বলছে, আবার আরেকদিকে সেটা চেতনাও বলছে। অমিতা বড়ুয়া বুঝছেন তো না আপনি যে চেতনার কথা বলেছেন? হ্যাঁ, চেতনাকে আমরা একটা চৈতসিক হিসেবে পড়েছি, আবার এখানে দেখছেন 89 প্রকার চিত্তের সঙ্গে মিশে ওই 89 প্রকারের চেতনা, 89 প্রকারের ভাব, 89 প্রকারের অবস্থা। তারপরে আবার বলছে যে এবং প্রত্যয় উৎপন্ন ধর্ম হচ্ছে যে 89 প্রকার চিত্ত। আবার চিত্তজ রূপ প্রতিসন্ধিতে কর্মজ রূপ। আবার ওই ওই চেতনাটা হচ্ছে যে আবার আবার সেটা প্রত্যয় উৎপন্ন, মানে সেটা ফল ওই 89 প্রকার চিত্তই, যেটা আমরা মানে প্রতিসন্ধিকণে যেটা এই 89 প্রকার চিত্ত, চিত্ত, আবার প্রত্যয় উৎপন্ন ধর্ম এই 89 প্রকার চিত্ত। মানে প্রত্যয় ধর্ম কি, প্রত্যয় উৎপন্ন ধর্ম কি, এই দুটোটা জিনিস এখানে আমাদের পরিষ্কার হলো। তারপরে চিত্তজ রূপ ও প্রতিসন্ধিত কর্মজ রূপ, এগুলা চিত্তজ রূপ উৎপন্ন করায় কে? ওটা চিত্তজ রূপ ও প্রতিসন্ধিতে কর্মজ রূপ, মানে এটা প্রত্যুৎপন্ন ধর্ম আর কি। প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে চিত্তজ রূপ, আর প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে প্রতিসন্ধিতে কিন্তু ওই কর্মজ রূপ। প্রতিসন্ধির সময়, শুধুমাত্র প্রতিসন্ধির সময় কর্মজ রূপ। কর্মপ্রত্যয় এই কর্মজ রূপটা উৎপন্ন হতে ও প্রত্যয়তা করে বা সহযোগিতা করে। অমিতা বড়ুয়া বুঝছেন? উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন?
তারপরে ভান্তে এটা একটু আলোচনা মানে এটা সূক্ষ্মভাবে এটা বলতে যেটা আমরা চিত্তজরূপ এবং কর্মজরূপ যেটা দেখতেছি চিত্তজরূপ গুলো আবৃত্তি করলে এখন বোঝা যাবে। অমিতাভ বড়ুয়া চিত্তজরূপ গুলা আবৃত্তি করেন। চিত্তজরূপ গুলো আবৃত্তি করেন। আচ্ছা বন্ধু। চিত্তজরূপ হচ্ছে যে অভিনিবেশ রূপ 8টি, তারপর বিজ্ঞপ্তি রূপ 2টি, কায় বাক বিজ্ঞপ্তি, তারপর বিকার রূপ 3টি, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, পরিচ্ছেদ রূপ আকাশ, আর শব্দ রূপ হচ্ছে যে একটা। মোট 15টা চিত্তজরূপ। এগুলো উৎপন্ন হওয়ার সময় এই প্রত্যয় আকার ধারণ করে, মানে ওটা প্রত্যুৎপন্ন। কর্ম যদি প্রত্যয় হয় তাহলে প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে চিত্তজরূপ গুলো। এক সাইড গেল, আর এক সাইড গেল, তারপরেরটা বলো কি বলতে চাইছো? কর্মজরূপ। চিত্তজরূপ যখন প্রত্যয় হয়, আর প্রত্যয় উৎপন্ন হচ্ছে যে মানে কর্মজরূপ। না ওটা মানে এটা না, এটা সিস্টেম ওটা না, ওখানে শেষ। কর্মপ্রত্যয়ের কারণে এই 15 প্রকার চিত্তজরূপ গুলো উৎপন্ন হয়। এটা প্রত্যুৎপন্ন ধর্ম, কর্মপ্রত্যয়ের প্রত্যুৎপন্ন ধর্ম, প্রত্যুৎপন্ন বিষয় আর কি। এটা প্রত্যয়, এটা প্রত্যুৎপন্ন ধর্ম, বুঝছো? ভান্তে এখানে প্রত্যয় ধর্ম মানে সহজাত কর্ম প্রত্যয় ধর্ম হচ্ছে যে 89 প্রকার চিত্ত আর 89 প্রকার চেতনা। আর প্রত্যয় উৎপন্ন ধর্ম হচ্ছে যে 89 প্রকার চিত্ত, তারপর চিত্তজরূপ ও প্রতিসন্ধিতে কর্মজরূপ। এরকম না ভান্তে? সেই কথাটা সেটাই আমি ওই কর্ম আকারে বলতেছি আর কি। কর্ম যদি প্রত্যয় হয় তাহলে ওই 89 প্রকার চিত্ত উৎপন্ন হতে ওই কর্ম সহযোগিতা করতেছে, সেই হেতুতে ওই কর্ম হচ্ছে যে প্রত্যয়। আবার এই 89 প্রকার চিত্ত হচ্ছে যে প্রত্যুৎপন্ন ধর্ম। প্রকান্তরে এটা প্রত্যুৎপন্ন ধর্ম সেম আর প্রত্যয় ধর্ম সেম। আবার ওই কর্ম প্রত্যয় এই 15 প্রকার চিত্তজ রূপ উৎপত্তিতে সাহায্য করে, সুতরাং এটা প্রত্যুৎপন্ন ধর্ম এই 15 প্রকার চিত্তজ রূপগুলো। এদের পর্যন্ত বোঝা গেছে? আনি ভান্তে অর্থাৎ যেটা চিত্তজরূপ, যেটা বলছেন যে প্রত্যয় উৎপন্ন, তো 89 প্রকার চিত্ত আর হচ্ছে যে ওইটা প্রত্যয় আবার ওটা তো ঠিক আছে, ওগুলোর লাইনে আপাতত বাদ। ওগুলো তুমি বুঝে গেছো, যেদূর বুঝছো এটা ঠিক আছে। এটা আরেক জায়গার কথা, মানে প্রত্যুৎপন্ন ধর্ম আরো কি কি আছে, আরো কি কির মধ্যে এটা চিত্তজ রূপ ও প্রত্যুৎপন্ন ধর্ম। আচ্ছা 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 বুঝছি ভান্তে, ঠিক আছে। হ্যাঁ, এবং মানে চিত্তজরূপ আর কর্মজরূপ দুটোটা হচ্ছে যে প্রত্যয় উৎপন্নের ফল। মানে এই কর্মজরূপটাও ওই কর্ম প্রত্যয়ের কারণেই সৃষ্ট, তাহলে এটাও মানে প্রত্যুৎপন্ন ধর্ম। তারপরে নানাকণিক কর্ম প্রত্যয়ের প্রত্যয় ধর্ম অতীত জন্ম, পরস্পরার লোকীয় 29, লোকোত্তর 4, মোট 33 কুশলাকুশল চেতনা এবং 36 বিপাক চিত্ত কর্মজরূপ, ইহাই প্রত্যয় উৎপন্ন ধর্ম। তাহলে এদের পর্যন্ত আমরা শেষ করলাম, কর্মজরূপ পর্যন্ত। এবার নানাক্ষণিক নানাক্ষণিক বলতে আমরা বুঝছি সবাই প্রত্যয় ধর্ম, অতীত জন্ম, পরস্পরার, লোকীয় 29 এবং লোকোত্তর 4,
মোট 33 কুশলাকুশল চেতনা। তাহলে এখানে কর্মপ্রত্যয় কি কি? নানাক্ষণিক কর্মপ্রত্যয়। এটা যদি প্রত্যয় হয় তাহলে প্রত্যুৎপন্ন ফল ধর্ম কি কি হবে? আবার ওই 29 প্রকার লোকীয় চিত্ত এবং লোকোত্তর 4, মোট এই 33 কুশলাকুশল চেতনা, এগুলো হচ্ছে যে প্রত্যুৎপন্ন ধর্ম এবং 36 বিপাক চিত্ত ও কর্মজ রূপ ইহার প্রত্যুৎপন্ন ধর্ম। আমরা কর্মজ রূপ আগেও পড়েছি, এখানে আবার পুরোটা একদম ইয়া করে দিয়েছে আর কি। হ্যাঁ, প্রত্যুৎপন্ন ধর্ম সবগুলো এক জায়গাতে আনা হয়েছে। 29 লোকীয় চিত্ত, লোকোত্তর চিত্ত 4 এবং মোট 33 কুশলাকুশল চেতনা, 36 বিপাক ও কর্মজ রূপ ইহার প্রত্যুৎপন্ন ধর্ম। আর কোনো সমস্যা আছে এই জায়গায়? কেউ বুঝেন নাই? আছেন? আজকে এখানে শেষ করব। বানতে ওই জায়গাটা আর কি, অতীত জন্ম যেটা লেখা হয়েছে, অতীত জন্মের কর্মপ্রত্যয় কি কর্ম নানাক্ষণিক কর্মগুলো কি প্রত্যয় হিসাবে সাহায্য করছে হ্যাঁ, এই পরের সাহায্য গুলো করে। লোকীয় 29? হ্যাঁ, হ্যাঁ। সাহায্য করার মাধ্যমে আমাদের নানাক্ষণিক বলতে আমাদের যাবতীয় সমস্ত চিত্তগুলো, এগুলো যদি আমরা কর্মপ্রত্যয় যদি ধরে নিই তাহলে প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে একদম পরস্পরা সবগুলো 29 প্রকার লোকীয় চিত্ত, লোকোত্ত চিত্ত 4, টোটাল 33 কুশলাকুশল চেতনা এবং 36 বিপাক চিত্ত ও কর্মজ রূপ, এগুলো হচ্ছে যে প্রত্যুৎপন্ন ধর্ম। বুঝছেন এখন? ঠিক আছে বান্তু। তারপরে আরো 6 লাইন আছে, শেষ করব নাকি কালকে? এগুলো একটা পার্ট পুরোটা আবার শেষ না করলে পরে কালকে বুঝতে আবার পুরোটা টানতে হয়। আজকে করা চললাম এটা এনি বানতে কালকে করব নাকি আজকে শেষ করে দেব ক্লাস? কালকে করি না? বানতে কালকে করলে ভালো হবে, এখানে আর একটু আলোচনা আছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু